হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে ইতিহাস, সংস্কৃতি আর পাহাড়ি সৌন্দর্য একসাথে মিশে আছে। নেপালের হৃদয় কাঠমান্ডু। রঙিন প্রার্থনার পতাকা, সরু গলির ভেতর লুকিয়ে থাকা গল্প আর চারপাশে পাহাড়ের শান্ত আবেশ, সব কিছু মিশিয়ে কাঠমান্ডু সত্যিই আলাদা। এই ভ্লগে আমি আপনাদের দেখাবো কাঠমান্ডুর রাস্তাঘাট, লোকাল খাবার, ঐতিহাসিক জায়গা আর আমার নিজের চোখে দেখা এই শহরের আসল রূপ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর চলুন একসাথে আবিষ্কার করি নেপালের জাদুকরী রাজধানী কাঠমান্ডু। ঘড়িতে বাজে এখন প্রায় 5টা মতো। পৌঁছে গেছি ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটা নতুন হয়েছে, প্রায় বছর দুয়েক মতো। খুবই সুন্দর সাজিয়েছে, আপনাদেরকেও ঘুরিয়ে দেখায় একটু। আমরা যাব নেপাল এয়ারলাইন্সে, তাই ওই কাউন্টারেই দাঁড়িয়ে পড়লাম চেক ইনের জন্য আর বোর্ডিং পাসের জন্য। বেশ ভালোই ভিড় ছিল, কত মানুষ যাচ্ছে গ্রুপে গ্রুপে, মেনলি ফর ট্রেকিং, কারণ নেপাল ট্রেকিংয়ের জন্য অত্যন্তই ফেমাস। আমরাও যাচ্ছি তাই জন্যই, কিন্তু তার আগে কাঠমান্ডু আর পোখরা অবশ্যই ঘুরে দেখব। এয়ারপোর্টের ভেতর কি সুন্দর আর্টিফিশিয়াল ওয়াটারফল বানিয়েছে। এই এয়ারপোর্টটা কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে সুন্দর এয়ারপোর্টগুলির মধ্যে একটি। সিকিউরিটি চেক আর ইমিগ্রেশনের পর চারিদিকে সুন্দর সুন্দর ডিউটি ফ্রি, পারফিউম, ওয়াচের সব দেখতে দেখতে যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। ইমিগ্রেশনে সেরকম কিছুই জিজ্ঞাসা করেনি, কারণ ইন্ডিয়ানদের জন্য নেপাল একটি ভিসা ফ্রি, ইভেন এখানে পাসপোর্ট ছাড়াও যাওয়া যায়। তাই ইমিগ্রেশনে কোনো অসুবিধাই হয়নি। তবে হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোনো জায়গায় গেলে হাতে 2 থেকে 3 ঘন্টা বাফার টাইম নিয়ে আসা উচিত, কারণ অনেক সময় অনেক বড় বড় কিউ থাকে, এখানে সিকিউরিটি চেকস, ইমিগ্রেশনের জন্য বেশ সময় লেগে যায়। তাই সব সময় হাতে বেশি সময় রেখেই আসা উচিত। এবারে শুরু হয়ে গেছে বোর্ডিং, যাচ্ছি এবার ফ্লাইটে ওঠার জন্য। এখন টাইম হয়ে গেছে ফ্লাইটটা টেক অফ করার জন্য। এয়ার ইন্ডিয়ার ওই ঘটনাটার পর বেশ ভয় লাগে আজকাল, তাই ফ্লাইট ছাড়ার আগে ঠাকুরের নাম নিতে নিতে ফ্লাইটটাও টেক অফ করলো ব্যাঙ্গালোরের মাটি ছেড়ে নেপালের উদ্দেশ্যে। যেতে প্রায় লাগবে 3.5 ঘন্টা মতো। এখন বাজে প্রায় 7টা মতো। সেই একটার সময় সেদ্ধ ভাত খেয়ে এসেছিলাম, বেশ খিদেও পাচ্ছিল। ফ্লাইট ছাড়া 30 মিনিটের মধ্যেই খাওয়ার সার্ভ করা শুরু হলো। আমি কিন্তু মনে মনে ভাবছিলামও যে কখন খাওয়ার দেবে, কারণ বেশ খিদেও পাচ্ছিল এদিক ওদিক ছুটে। ফ্লাইটে খাওয়ার ছিল কমপ্লিমেন্টারি। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন টাইপ মতো, আর একটা সবজি, ব্রেড, আর ছিল ব্রাউনি, আর কোল্ড ড্রিঙ্কও ছিল। এগুলোর মধ্যে ব্রাউনিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তারপর লাস্টে ছিল টি বা কফি, আমি টিই নিয়েছিলাম। খেয়ে দিয়ে বেশ একটা 1.5 ঘন্টার লম্বা ঘুম দিয়েছিলাম। এখন প্রায় পৌঁছে গেলাম নেপালের রাজধানী কাঠমান্ডুতে। জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম রাতের নেপাল বেশ সুন্দরই লাগছে। ফাইনালি নেমেই দর্শন হলো এই সুন্দর বুদ্ধ মূর্তিটির সঙ্গে। নেপালের এই এয়ারপোর্টটা খুব একটা বড় নয়, ছোটোখাটো, কিন্তু বেশ ভালো। এটিএম থেকে টাকা তুলে আর সিম কার্ড নিয়ে এগিয়ে চললাম হস্টেলের দিকে। ফাইনালি আমরা কাঠমান্ডুতে এখন পৌঁছে গেছি, এখন যাচ্ছি রুমের দিকে। চলো। আমরা গেছিলাম দিওয়ালির ঠিক পরেই, তাই চারিদিকে নেপালি মানুষজন নেচে গান করে ওরা সেলিব্রেট করছিল। আর চারিদিকের মহলটাও ছিল খুবই সুন্দর, খুবই হ্যাপেনিং। খুব সুন্দর লাইট দিয়ে চারিদিকটা সাজানো। এমন একটা বাড়ি ছিল না যেখানে লাইট ছিল না। এবার ট্যাক্সিতে করে যাচ্ছি আমাদের হস্টেলের দিকে।
ট্যাক্সিতে নিয়েছিল প্রায় 700 INR মতো। ফাইনালি পৌঁছে গেলাম হস্টেলে। রাত হয়েছিল খুব, টায়ার্ডও ছিলাম, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম। সকালটা শুরু হলো এক কাপ ব্ল্যাক টি দিয়ে। কাঠমান্ডুতে খুব একটা ঠান্ডা ছিল না, তবে ব্ল্যাক টিটা বেশ ভালো হয়েছিল। এই হস্টেলটা ছোটখাটোর ওপরে বেশ ভালো ছিল। অনেক ফরেনাররাও ছিল এখানে। এক একটা বেডের ভাড়া ছিল 250 রুপিস। অবিশ্বাস্য, তাই না? ইয়েস, এটাই ছিল। যাই হোক, বেরিয়ে পড়লাম কাঠমান্ডু ঘুরে দেখার জন্য। গাড়িতে পড়েছিল 2200 টাকা মতো সিটি ট্যুরের জন্য। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো স্বয়ম্ভুনাথ টেম্পল। আমরা ড্রাইভার কাকুকে জিজ্ঞাসা করছিলাম কয়েকদিন আগে নেপালে হয়ে যাওয়া ঘটনার ব্যাপারে। ওই সব ডিসকাশন করতে করতেই পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। টিকিটটি পড়েছিল 50 নেপালি রুপিস পার পারসন। কাঠমান্ডু শহরের কোলাহল পেরিয়ে একটি ছোট্ট পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে নেপালের অন্যতম প্রাচীন ও পবিত্র স্থান স্বয়ম্ভুনাথ মন্দির। এই জায়গাটিকে শুধু একটি মন্দির বলা যায় না, এটা হাজার বছরের ইতিহাস, বিশ্বাস আর আধ্যাত্মিকতার এক জীবন্ত স্মৃতি। স্বয়ম্ভু শব্দের অর্থ নিজে থেকেই জন্ম নেওয়া। লোককথা অনুযায়ী বহু শতাব্দী আগে পুরো কাঠমান্ডু উপত্যকাই ছিল একটি বিশাল হ্রদ, আর সেই হ্রদের মাঝখানে হঠাৎ করেই এক অলৌকিক আলোর প্রকাশ ঘটে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং একই সাথে হিন্দু ধর্মের মানুষের কাছেও গভীর শ্রদ্ধাস্থান। স্বয়ম্ভুনাথ স্তূপের দিকে তাকালেই চোখ পড়ে বুদ্ধের সর্বদর্শী চোখ, যেন তিনি সব কিছুই দেখছেন, সব কিছুই বুঝছেন। এই চোখগুলো জ্ঞান ও করুণার প্রতীক, আর চোখের মাঝখানে যে চিহ্নটি দেখা যায় তা আসলে নাক নয়, এটি নেপালি সংখ্যায় 1, যা জীবনের একত্ব আর ভারসাম্যের প্রতীক। মন্দিরের চারপাশে উড়তে থাকা রঙিন প্রার্থনার পতাকাগুলো প্রতিটি বাতাসের সাথে শান্তি আর শুভকামনার বার্তা ছড়িয়ে দেয়। আর এখানকার বানরগুলো, যার জন্য এই মন্দিরটিকে অনেকেই বানর মন্দির বলেও বলে থাকে। এই বানরগুলির জন্যই এই জায়গাটাকে আরও জীবন্ত করে তোলে। এই পাহাড়ের চূড়া থেকে তাকালে দেখা যায় পুরো কাঠমান্ডু শহর, ব্যস্ত, কোলাহলপূর্ণ, অথচ জীবনে ভরা। আর ঠিক তার উপরেই দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন মনে করিয়ে দেয় শান্তি সবসময় উচ্চতায় থাকে। স্বয়ম্ভুনাথ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির সহাবস্থানের এক সুন্দর উদাহরণ। এখানে মানুষ আসে প্রার্থনা করতে, আত্মিক শান্তি খুঁজতে আর নিজের ভেতরের কোলাহলকে একটু থামাতে। স্বয়ম্ভুনাথ মন্দির একটি জায়গা যেখানে ইতিহাস কথা বলে, বিশ্বাস বেঁচে থাকে আর মন খুঁজে পায় প্রশান্তি। এই মন্দিরটি ভালো করে ঘুরে দেখতে দেখতে প্রায় 1-1.5 ঘন্টা মতো সময় চলে গেছিল। চারপাশে খুব সুন্দর সুন্দর দোকানও ছিল, ওইগুলোও দেখছিলাম। দোকানে সেই রকম কিছু কেনার ছিল না, তবে হ্যাঁ, আমার ফ্রিজ ম্যাগনেট নেওয়ার ভীষণ একটা ইচ্ছে থাকে যেখানেই যাই, তো ওইটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর বেশিক্ষণ না ঘুরে এবারে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কাঠমান্ডু দরবার স্কোয়ার। এই স্থানটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি নেপালের রাজকীয় অতীত, সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর। কাঠমান্ডু দরবার স্কোয়ার ছিল একসময় মল্ল রাজাদের রাজপ্রাসাদ। প্রায় 1200 থেকে 1800 শতাব্দী পর্যন্ত এই জায়গা থেকেই নেপালের রাজারা দেশ শাসন করতেন। রাজকীয় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সব কিছুরই কেন্দ্র ছিল এই দরবার স্কোয়ার। এই স্কোয়ারের চারপাশে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির, প্রাসাদ আর সভাগৃহ, যেগুলো তৈরি হয়েছে নেপালি স্থাপত্য শৈলীর অনন্য উদাহরণ হিসেবে। বিশেষ করে কাঠের সূক্ষ্ম খোদাই,
যা আজও মানুষকে বিস্মিত করে। কাঠমান্ডু দরবার স্কয়ার শুধু রাজাদের ইতিহাস বহন করে না, এটি দেবদেবী, বিশ্বাস আর লোককথারও কেন্দ্র। এখানেই অবস্থিত কুমারী ঘর, যেখানে বসবাস করেন জীবন্ত দেবী কুমারী। বিশ্বাস করা হয় তিনি দুর্গা দেবীর অবতার, এবং আজও উৎসবের সময় রাজা ও রাষ্ট্রপ্রধান তার আশীর্বাদ নিতে আসেন। তো দরবার স্কয়ার ঘোরার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বুদ্ধা স্তূপা। এখন প্রায় ঘড়িতে 2টো বাজে, বেশ খিদেও পাচ্ছিল, তাই ড্রাইভার কাকুকে বললাম যে কোথাও যদি খাবারের ভালো দোকান থাকে। উনি আমাদের বললেন বুদ্ধা স্তূপার ভেতরে অনেক দোকান আছে যেখানে আমরা নেপালি থালি পাওয়া যাবে। তো আমরা তাই বুদ্ধা স্তূপাতেই আসলাম। এসে প্রথমেই ঢুকলাম খাওয়ারের জন্য। এখানে হচ্ছে নেপালি থালি 250 নেপালি রুপিস করে। থালিতে ছিল অনেক রকমেরই খাবার, খুবই সুন্দর খাবারগুলো ছিল। তো এই সব খেয়ে করে এবারে গেলাম বুদ্ধা স্তূপাটা ঘুরে দেখার জন্য। এই বৌদ্ধ স্তূপাটি নেপালের কাঠমান্ডুতে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান। এটি বিশ্বের অন্যতম বৃহৎ বৌদ্ধ স্তূপা হিসেবেও পরিচিত। ইতিহাস অনুযায়ী এই স্তূপাটি প্রায় 5ম শতাব্দীতে নির্মিত হয়। এটি বিশেষভাবে তিব্বতী বৌদ্ধদের কাছে পবিত্র। আপনি যদি কাঠমান্ডু আসেন, এই জায়গাটা একদম মিস করবেন না। বৌদ্ধ স্তূপা ঘোরার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো, এবং লাস্ট ডেস্টিনেশন যেটা, সেটা হলো পশুপতিনাথ টেম্পল। অ্যাকচুয়ালি এইখানে আমাদের আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু খিদে পেয়েছিল তাই জন্য আমরা আগে বৌদ্ধ স্তূপা গেছিলাম, যেহেতু ওখানে খাওয়ারের দোকান ছিল। ফাইনালি আমরা পশুপতিনাথ মন্দিরে পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে বাজে প্রায় 5:30 মতো। কিছুক্ষণের মধ্যেই মন্দির খোলার সময় হয়ে গেছে। তো ভালোই হলো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। বাগমতী নদীর তীরে ধোঁয়া, মন্ত্র আর নীরবতার মাঝে দাঁড়িয়ে আছে এক সত্য, জীবন ক্ষণস্থায়ী। এই জায়গার নাম পশুপতিনাথ। এখানে শিব শুধু দেবতা নন, তিনি সময়ের সাক্ষী। জন্ম আর মৃত্যুর মাঝখানে এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। শ্মশানের আগুন জ্বলে, ঘণ্টার ধ্বনি বাজে, আর ধোঁয়ার মাঝেই মানুষ উপলব্ধি করে সব শেষ হলেও বিশ্বাস থেকে যায়। পশুপতিনাথ মন্দিরে থাকা শিবলিঙ্গটি 4 মুখ বিশিষ্ট, যা শিবের সর্বব্যাপী রূপকে প্রতীক করে। এই মন্দিরটি শুধুমাত্র হিন্দুদের জন্য উন্মুক্ত, তবে বাইরের প্রাঙ্গণ থেকে সবাই এই পবিত্র স্থান দেখতে পারেন। মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ ছিল, তাই জন্য সেই রকম কোনো ভিডিও নিতে পারিনি, তাই বাইরে থেকেই আপনাদেরকে দেখালাম। এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখন বেশ ক্লান্ত লাগছে, গিয়ে করে রেস্ট নেব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমার এই কাঠমান্ডু সিরিজটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেপালের নেক্সট সিরিজগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।